ফিরে এলাম বিরতির পর। দেখছেন ধর্মযুদ্ধ 2024। আমরা নির্বাচন সংক্রান্ত খবরে যেমন নজর রেখেছি, সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলা শুনানি হচ্ছে এবং সেই মামলা সেই আদালতে ঠিক কি চলছে সেই সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। নির্বাচন সংক্রান্ত খবরই আসবো এখন। মুর্শিদাবাদ থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। কথা বলবো দেবজ্যোতির সঙ্গে। দেবজ্যোতি, এখনো পর্যন্ত ভোট গ্রহণ কিভাবে চলছে, কি ছবি তুমি দেখতে পাচ্ছ, এই মুহূর্তের আপডেট আমাদের দাও। দেখো মধুবন্তী, সকালে যখন ভোট গ্রহণ শুরু হয়েছিল একটা স্নিগ্ধ বাতাসের মধ্য দিয়ে ভোট গ্রহণ শুরু হয়েছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজনৈতিক উত্তাপ যেমন বেড়েছে তেমনি কিন্তু রোদের তেজও বেড়েছে। তার সঙ্গে নির্বাচনের যে উত্তাপ তা কিন্তু জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে। দেখো, ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী রয়েছেন ধনঞ্জয় ঘোষ, সকাল থেকে বিভিন্ন জায়গায় তিনি বিতর্কে জড়িয়েছেন। কখনো অজগর পাড়াতে তিনি তৃণমূল কর্মীদের দিকে তেড়ে গেছেন, কারোর সঙ্গে তিনি হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন। এই মুহূর্তে তিনি রয়েছেন খড়গ্রামে রয়েছেন, কিছুক্ষণ আগে নবগ্রাম থেকে ঘুরে এসেছেন এবং সকালে কলকাতা টিভির এক্সক্লুসিভ ইন্টারভিউতে তিনি যে বিস্ফোরক মন্তব্য করেছেন তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি তোলপাড়। তৃণমূল কংগ্রেস সেটিকে হাতিয়ার করার চেষ্টা করছেন। তিনি যেভাবে বলেছেন যে পুলিশ প্রয়োজনে শীতলকুচির মতো ঘটনা ঘটিয়ে দেবে, অর্থাৎ তিনি যেভাবে তৃণমূল কর্মীদের হুমকি দিয়েছেন তা নিয়েই কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জাতীয় নির্বাচন কমিশনের কাছে তা অভিযোগ জানিয়েছেন। এছাড়াও তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী রয়েছেন খলিলুর রহমান, তিনিও কিন্তু অভিযোগ জানিয়েছেন। দেখো, এখানে যে 14 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের, সেখানে 14 জনের মধ্যে কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে 3 জনের সঙ্গে। সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন খলিলুর রহমান, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ধনঞ্জয় ঘোষ এবং কংগ্রেস এবং সিপিএম এর জোটের প্রার্থী মোর্তাজা হোসেন। এই 3 জনের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। তবে এখনো পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশন থেকে যে সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে, প্রায় 50% ভোট হয়েছে এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের। সকালের যে দিকে যে রাজনৈতিক উত্তাপ ছিল বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বেড়েছে, কারণ সকাল থেকেই ধনঞ্জয় ঘোষ বিভিন্ন জায়গায় ঘুরছেন। এই মুহূর্তে তিনি খড়গ্রাম থেকে নবগ্রামের দিকে যাচ্ছেন এবং তিনি যেটা অভিযোগ করছেন, বিভিন্ন জায়গাতে ভারতীয় জনতা পার্টির এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না, তাদের যে বুথ ক্যাম্প সেখানে বসতে দেওয়া হচ্ছে না। তিনি কিছুক্ষণ আগে কিন্তু পুলিশে যেমন অভিযোগ করেছেন, তিনি কিন্তু এক জায়গাতে অবস্থানে পর্যন্ত বসে গেছিলেন যে নির্বাচনকে প্রহসনে পরিণত করার চেষ্টা করছে প্রশাসন এবং তৃণমূল কংগ্রেস। সেই মতোই কিন্তু তিনি তীব্র আক্রমণ করেছেন। কিন্তু আজকে তিনি সকালবেলা যে কলকাতা টিভিকে এক্সক্লুসিভ ইন্টারভিউ দিয়েছেন, সেখানে যে বিস্ফোরক মন্তব্য করেছেন তা নিয়ে কিন্তু রাজনৈতিক জল্পনা এবং জলঘোলা শুরু হয়েছে রাজ্য জুড়ে। কারণ তিনি যেভাবে বলেছেন যে 2021 সালে বিধানসভা নির্বাচনে যেভাবে কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছিল সেই নিদানের কথাও তিনি বলেছেন। মধুবন্তী, ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে এবং নির্বাচন সংক্রান্ত যা আপডেট আপাতত রয়েছে তার কাছে আমাদের সামনে তিনি তুলে ধরলেন। আমরা আরো যে একটি খবরে নজর রেখেছি, সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলা শুনানি, সেই সংক্রান্ত খবরে এবার ফিরছি। গৌতম বাবু যে প্রসঙ্গে ছিলেন ছোট করে বলুন, আমি প্রসেনজিৎ বাবু প্রতিক্রিয়া নেব। তারপর আমি বলছি খুব পরিষ্কার করে 3টে কথা, এটা নিয়ে কোনো একেবারে দ্বিমত নেই যে সুপ্রিম কোর্ট যে রায় দেবে সেই রায়টা সবাইকে মানতে হবে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণটা নিয়ে আমরা আলোচনা করছি, কি বলবেন সেটা নিয়ে? পরিষ্কার বলছে প্রধান বিচারপতি যে ওএমআর সিটটা তোমরা নষ্ট করলে কেন, এবং নষ্ট করলে যখন তখন সেকেন্ডারি একটা ব্যবস্থা রাখলে না কেন, এবং তোমার পর্যবেক্ষণটা তোমার এর ওপরে একটা অ্যাবসলিউটলি তোমার মনিটরিং গভর্নিং এর একটা অ্যারেঞ্জমেন্ট রাখা উচিত ছিল। এক, দ্বিতীয় কথা হচ্ছে সুপার নিউমেরিক পোস্ট যেটা সিএম উইথ ক্যাবিনেট তৈরি করেছেন, আমি মনে করি এটা অ্যাবসলিউটলি সংবিধান বিরোধী এবং সেক্ষেত্রেও সেই রায়ের আমি বললাম যে সেই দিকে যেতে পারে, যাবে। এটা আমার মত, আমার পার্সোনাল মত। সুপ্রিম কোর্ট কি রায় দেবে সেটা সুপ্রিম কোর্টের বিষয়, আমি তো আমার ব্যক্তিমত দিয়েছি। রায়ের প্রসঙ্গ আসছে না প্রসেনজিৎ বাবু, প্রধান বিচারপতি যে প্রশ্ন তুলেছেন অ্যাবসলিউটলি পর্যবেক্ষণ। আর তৃতীয় কথা যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই প্যানেলে নাম নেই এমন বহু নাম এর লোক এর চাকরি আছে, চাকরি পেয়েছে, চাকরি করেছে, আজকের রায়ে চাকরিটা তারা হারিয়েছে, তাদের নাম ওই প্যানেলে ছিল না। অ্যাবসলিউটলি জালিয়াতি হয়েছে এবং এই চাকরিটা বিক্রি হয়েছে। এন্টায়ার এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ, আমি রিপিট করছি, এবং গভর্নমেন্টের এই সায় না থাকলে এত বড় স্ক্যাম পশ্চিমবঙ্গে, এবং আমার মনে হচ্ছে যে গোটা দেশের কাছে এই যে লজ্জা, এই লজ্জা আমারও লজ্জা যে শিক্ষা নিয়ে যা ঘটনা ঘটলো পশ্চিমবঙ্গে,
কোনোদিন এই ঘটনা পশ্চিমবঙ্গের মানুষ মানে বলতে চাইছেন গৌতমবাবু যোগ্য অযোগ্য কারোরই মানে সঠিক বিচারটা হচ্ছে না, দিতে পারবে না তো, ডিমার্কেট করতে পারবে না। আমি বলছি গতকালও এসএসসি চেয়ারম্যান একেবারে ক্যামেরায় বলেছে অন রেকর্ড যে যোগ্য অযোগ্যদের ডিমার্কেট করে লিস্ট আমরা দিতে পারবো। আর আজকে সুপ্রিম কোর্টে বলছে তাদের বিচারপতি এই বিচারালয়ের কাছে বলছে, ন্যায়ালয়ের কাছে বলছে, সওয়াল করছেন যে আমরা অযোগ্য যোগ্যকে ডিসক্রিমিনেট করতে পারছি না। গতকাল কি করে বললেন এটা? সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ নিয়ে কিছু বলতে চাইবেন? না দেখুন, আজকে তো আমরা তো প্রথম দিন থেকে বলেছি এবং আমরা যেরকম রাস্তায় লড়াই করেছি, কোর্টেও আপনার যারা চাকরি প্রার্থীরা এসছেন বা চাকরি যারা দিয়েছেন তাদের পক্ষেও আজকে আমাদের আইনজীবীরা বিনা পয়সায় লড়াই করেছেন। এবং একটা দেখার বিষয় হচ্ছে, সেদিনকে যখন প্রধানমন্ত্রী বললেন যে যারা যোগ্য, কিছু তো যোগ্য প্রার্থী আছে যাদের চাকরি বিক্রি করেছে তৃণমূল এবং যাদেরকে আজকে সুযোগ দেওয়া হয়নি, যার জন্য যেই অযোগ্য চাকরিদের চাকরি দেওয়ার জন্য যাদের আজকে এই তালিকা থেকে বাদ পড়ে গেছে আইনের জন্য, তো সেই আইনে সহায়তা করার জন্য যখন প্রধানমন্ত্রী বললেন যে ভারতীয় জনতা পার্টি আলাদা করে একটা লিগাল সেল তৈরি করবেন, যে যারা তাদেরকে সাহায্য করবেন, লিগাল সাপোর্ট আমরা দেবো, বিনা পয়সা দেবো, সেই দিনকেই এসএসসি চেয়ারম্যান অন ক্যামেরা বলেছেন না আমরা যোগ্য অযোগ্যদের পার্থক্য করতে পারবো, ডিসক্রিমিনেট করতে পারবো, লিস্ট দিতে পারবো, করতে পারবো, উনি বলেছেন, আপনাদের ক্যামেরার সামনে বলেছেন। আজকে আবার সেম জিনিসটা উনি ওনাদের যে লয়ার তিনি ওখানে গিয়ে পাল্টে গিয়ে যাচ্ছেন। আসলে মুশকিলটা হচ্ছে মমতা ব্যানার্জি যে আর অভিষেক ব্যানার্জি চাকরিগুলো বিক্রি করে দিয়েছেন, তাদেরকে বাঁচানোর জন্য যোগ্য চাকরিরা আজকে রাস্তায় বসে গেছে। কি বলবেন? আপনার প্রতিক্রিয়াটা শোনা খুব প্রয়োজন। দেখুন, ওনারা ওনাদের কথা বলছেন, রাজনৈতিক বক্তব্য রেখেছেন। হ্যাঁ, আমি প্রথম থেকেই একটা কথা বলছি, আইন আইনের পথে চলবে। আচ্ছা, যদি বিচারপতিরা এটাকে নিয়ে নিশ্চয়ই দেখছেন এবং তারা রায় দেবেন, যে রায় দেবে সেটা নিশ্চয়ই আমাদের সকলকে মান্যতা দিতে হবে, এটাই নিয়ম। কিন্তু যারা বড় বড় কথা বলছে, এখনো পর্যন্ত কোথাও প্রমাণিত হয়নি যে তার সাথে কি লেনদেন হয়েছে। তো আগে কোনো প্রমাণিত হোক, কোর্টে গেছে, উনি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির ভূত দেখেন, উনি দেখছেন এবং উনি তাদের নাম বলছেন, বলুক, তাতে কোনো আপত্তি নাই। কারণ মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নাম করে যদি উনি বিজেপিতে একটু ভালো জায়গা পান, নিশ্চয়ই পাক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। তবে আমরা একটা কথা পরিষ্কারভাবে বলছি যে মমতা ব্যানার্জিও সেই কথা বলেছেন, অভিষেক ব্যানার্জিও বলেছেন, আইন আইনের পথে চলবে এবং যে রায় বিচারপতিরা দেবেন, এখনো পর্যন্ত কোর্ট তার পর্যবেক্ষণ চালাচ্ছেন, রায় দিক, আমরা অপেক্ষা করব রায়ের জন্য। নিশ্চয়ই রায় আসবে, আর আমাদের দল পরিষ্কারভাবে বলছি, আমরা পরিষ্কারভাবে একটা কথা বলছি যে আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না, আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেবো না। এবং যদি কেউ এই ঘটনার সাথে যুক্ত থাকে, দেখুন, আপনি কাকে যুক্ত দেখেছেন আমি জানি না, কারণ 34 বছরে আপনারা কিভাবে কি দুর্নীতির সাথে যুক্ত ছিলেন সেগুলো নিশ্চয়ই আপনারা জানেন। আর মমতা ব্যানার্জির দয়া ছিল, তাই যতগুলো জায়গায় হাইকোর্টে গেছে, ততগুলো জায়গায় মুখ পুড়ছে কেন? কথাটা বলতে দিন, কথাটা বলতে দিন। আপনি যে বলছেন রাজ্য সরকার যদি দয়া হাইকোর্টে যায়, আপনাদের পতাকা টাঙাবার লোক থাকতো, হাইকোর্টে গিয়ে শুনুন, পতাকা টাঙাবার লোক থাকতো না, পতাকা টাঙানোর লোক আপনারা থাকবে না, যদি বলতো মিউজিয়ামে থাকবেন, বদলা নয় বদল চাই, তাহলে আপনাদের পতাকা টাঙানোর লোক থাকতো না। ছাড়ুন না ওইসব বলছেন কেন? আপনাদের পরে মিউজিয়ামে দেখা যাবে। শুনুন, মিউজিয়াম বোঝেন? আপনাদের শুনুন, আপনাদের যেমন জিরো, এই নির্বাচনেও জিরো, এই নির্বাচনেও আপনারা জিরো। জিরো থাকলে কি হবে? কথা বললেন না, না, জিরো কি হবে? ওই ব্রিগেড করব আমরা, আর এলাকায় এলাকায় পতাকা টাঙানোর হিম্মত আমাদের আছে। আর পাওয়ার থেকে চলে গেলে, সরকার থেকে চলে গেলে আপনাদের পাওয়া যাবে কোথায়? পাওয়া যাবে ওই যে মিউজিয়ামে পাওয়া যাবে, যে তৃণমূল একটি দল ছিল।
মিউজিয়ামে পাওয়া যায়। কিচ্ছু নাই, বিজেপির সাথে হাতে হাত মিলিয়ে আছেন, বিজেপির সাথে হাতে হাত বিজেপির মিলিয়ে সঙ্গে আছেন। মন্ত্রিত্ব কারা করেছিল? প্রথম দফা, দ্বিতীয় দফা, তৃতীয় দফার এই হাতে পর্যায়ে হাত এসে মিলিয়ে আছে। আমরা ঠিক কি ভাবছি, আপনারা কি ভাবছেন, আপনাদের বিজেপির সাথে প্রতিক্রিয়া এবং হাতে হাত একটা বিজেপির বিরতি সঙ্গে নিতেই হচ্ছে মন্ত্রিত্ব কোন প্রসেনজিৎ দল বাবু, করেছিল? বিরতির পর ফিরছি। এই আলোচনায় কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন।